হ্যালো বন্ধুরা, এর আগে ভিডিওটাতে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো, যার কারণে আমি আবার আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও করছি, যে ভিডিওটা দেখলে তোমাদের অনেকটা কিন্তু হেল্প হবে। তো আগে প্রথমেই বলে রাখি, আমার এই ভিডিওর মূল বিষয় হচ্ছে প্রেগনেন্সির পিরিয়ড বা প্রেগনেন্সি চলাকালীন ইউরিন ইনফেকশন হলে আমরা কি করতে পারি, আর ইচিং প্রবলেম অর্থাৎ গায়ে চুলকানি হলে আমরা কি করতে পারি। আর আমার তো একদম থার্ড ট্রাইমাস্টার চলছে, শেষের দিকে, আর তোমরা তো সবাই জানো এটা আমার সেকেন্ড প্রেগনেন্সি। তো আমার ফার্স্ট প্রেগনেন্সি কিন্তু সম্পূর্ণ আলাদা ছিল, আর সেকেন্ড প্রেগনেন্সি কিন্তু সম্পূর্ণ আলাদা। কারণ আমার প্রথম প্রেগনেন্সিতে কোনো ইচিং প্রবলেম আমার দেখা যায়নি, যেটা আমার সেকেন্ড প্রেগনেন্সিতে কিন্তু দেখা গেছে। এতটাই মানে পরিমাণে ইচিং শুরু হয়ে গেছিল। তো আমি কীভাবে ট্রিটমেন্ট নিয়েছি, আমি কি করেছি, তো সেগুলোই আজকে এই ভিডিওটার মাধ্যমে আলোচনা করব। তো চলো তোমাদেরকে প্রথমে আজকে বলি যে আমাদের প্রেগনেন্সি চলাকালীন আমাদের যদি ইচিং প্রবলেম হয় তাহলে সেটা কতটা ক্ষতিকর হতে পারে, এবং ইচিংটা কত রকমের হতে পারে, নর্মাল কি র্যাশযুক্ত কত রকমের হতে পারে, সেটা আজকে তোমাদের সাথে একটু আলোচনা করব। আশা করি আমার এই ভিডিওটাতেও তোমরা প্রচুর ভালোবাসা দেবে। তো চলো শুরু করি যে ইচিং প্রবলেম হলে প্রেগনেন্সিতে আমরা কি করতে পারি। এই ইচিং প্রবলেমটা কিন্তু প্রেগনেন্সির ফার্স্ট ট্রাইমাস্টার, সেকেন্ড ট্রাইমাস্টার, থার্ড ট্রাইমাস্টার যে কোনো সময় কিন্তু হতে পারে। এবার হলে আমরা কি করব, যেমন আমার কিন্তু একদম শেষের দিকে, আমার যেহেতু এখন প্রেগনেন্সি টাইমটা, তো আমার শেষের দিকে ইচিং প্রবলেমটা শুরু হয়েছিল। প্রথমে আমি বুঝতে পারিনি, আমার এই হাতের এই তালুটার দিকে প্রচণ্ড চুলকাতো, এই দুটো হাতের তালু, এই আঙুলের মাথাগুলো প্রচণ্ড চুলকাতো, ফুলে গেছিলো, এই কান, গলার ভেতরে ঠোঁট, এগুলো না প্রচণ্ড চুলকাতো। তো আমি এটা নর্মাল ভেবে আমি আর কিছু বলিনি, কিন্তু সে মানে 2-3 দিন যাওয়ার পরে দেখলাম প্রচণ্ড ইচিং প্রবলেম বেড়ে গেছিলো। তো আমি সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে যাই, ডক্টর আমাকে প্রচুর টেস্ট দেয়। তো ইচিং প্রবলেম হলে কি টেস্ট দিতে পারে সেগুলো আজকে তোমাদের সঙ্গে একটু বলবো। যে ইচিং প্রবলেম আমার যখন হয়েছিল, আমাকে দিয়েছিল বাইল অ্যাসিড সিরাম। তোমরা দেখো বাইল অ্যাসিড টোটাল সিরাম কত, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। তো আমাকে এই টেস্টগুলো কিন্তু করতে দিয়েছিল। এছাড়াও দিয়েছিল বিলিরুবিন টেস্ট করতে দিয়েছে, হিমোগ্লোবিন টেস্ট করতে দিয়েছে। মানে আমাদের প্রেগনেন্সি জার্নিতে যা রুটিন তোমার ব্লাড যে টেস্টগুলো দেয় সেগুলো তো দিয়েছিল, তাছাড়াও দিয়েছিল তোমার লিভার একটা ফাংশনের টেস্ট করতে। তো ভগবানের আশীর্বাদে আমার প্রত্যেকটা রিপোর্ট খুব ভালো এসেছে। এবার বলি যে ইচিংটা কত রকমের হতে পারে। আমার যেমন ইচিং হয়েছিল, শুধুমাত্র গাটা চুলকাচ্ছিল, আর মশা কামড়ালে যেরকম ফুলে যায় ঠিক সেরকম ফুলে যাচ্ছিলো। এছাড়া কিন্তু আমার কোনো র্যাশের কোনো সমস্যা ছিল না। তো এবার বলি, যদি তোমার ইচিং হওয়ার পরে যদি আমাদের দেখি র্যাশ হয়েছে, গায়ের মধ্যে র্যাশ ভরে গেছে, তখন কিন্তু আমাদের একটা চিন্তার বিষয় থাকে যে আমাদের এই র্যাশ থেকে আমাদের বেবির কোনো ক্ষতি হতে পারবে কিনা। তো আমরা এই চিন্তা ধারণা তো আমরা মাথার মধ্যে আনি, কিন্তু আমি একটা কথাই বলবো, যতই যেরকমই ইচিং প্রবলেম হোক কোনো চিন্তা করবে না। ডক্টর তোমাদের ওষুধ দেবে, ওষুধ খেলেই কিন্তু ভালো হয়ে যাবে। আর যদি তোমরা চিন্তা করো, সেই থেকে একটা বুক ধড়ফড় করবে, প্রেশার হাই হয়ে যাবে, মাথার যন্ত্রণা করবে, বমি হতে পারে। তো আমি বলবো যেরকমই ইচিং হোক না কেন তোমরা কিন্তু কোনো টেনশন নেবে না, ডক্টরের কাছে যাবে তৎক্ষণাৎ। ডক্টর কিন্তু ওনারা কন্ডিশন বুঝে সঠিক সিদ্ধান্তই নেবেন। তো এই গেল ইচিং প্রবলেম। তো ইচিং প্রবলেম আমি কি ওষুধ খেয়েছি, আমি কিন্তু প্রথম 3-4 দিন কোনো ওষুধ খাইনি। আমি মাত্র 2 দিন একটা ওষুধ খেয়েছি, যেটা হচ্ছে অ্যালার্জি হলে দেয় তোমার, ওটা হচ্ছে সেট্রিজিনের টাইপের একটা ওষুধ, যেটা আমি রাতের বেলা খেয়ে 2 দিন শুয়েছি। আমার কিন্তু সমস্ত ইচিং একদম ভালো হয়ে গেছে। তো তোমরা আশা করি বুঝতে পারলে। এবার তোমাদের পরের টপিকটা বলবো, ইউরিন ইনফেকশন কেন হয়, ইউরিন ইনফেকশন হলে আমরা বাড়িতে কি করব। এছাড়াও তো ডক্টরের পরামর্শ নেব, তাছাড়া আমরা বাড়িতে কি করতে পারি। ফার্স্ট হচ্ছে, ইউরিন ইনফেকশন হলে প্রচুর পরিমাণে জল খেতে হবে, এবং কিন্তু বাথরুম চেপে রাখা যাবে না। এছাড়াও বাথরুমের যে পোর্শনটা আমাদের কিন্তু খুব ভালোভাবে ক্লিন রাখতে হবে, এবং একদম ড্রাই রাখতে হবে। প্রত্যেক দিন আমাদের অন্তর্বাসটাকে চেঞ্জ করতে হবে, এবং সুতির অন্তর্বাস করতে হবে। এই গেল। এছাড়াও কিন্তু আমি বারবার করে বলছি, দিনে 8 থেকে 10 বার তোমরা জল খাবে। যত জল খাওয়ার পরিমাণে বাড়ার ফলে যদি তোমাদের ইউরিনটা 7 থেকে 8 বারও হয়, তোমরা কিন্তু এই বাথরুমটা চেপে রাখবে না। এবং ডাক্তার তো দেখাবেই, ডাক্তার যা টেস্ট দেবে সেগুলো তো করবেই,
তাছাড়া ইউরিন কালচার রিপোর্ট করতে দেবে। ইউরিন ইনফেকশন রিপোর্টটা করতে দিলে ও ডক্টররা বুঝতে পারবেন যে কোথা থেকে ইনফেকশানটা আসছে। তাছাড়াও আমাদের বাড়তি করণীয় হচ্ছে আমাদের ইউরিনের যে জায়গাটা, সেটাকে যে পার্ট, সেই পার্টটাকে কিন্তু অত্যন্ত ক্লিন রাখতে হবে। এমনভাবে ক্লিন রাখতে হবে যেন সেই জায়গাটা সবসময় ড্রাই থাকে। এই বর্ষাকাল ভেজা ভেজা ভাব থাকলেই কিন্তু সেখান থেকে একটা জ্বালা তৈরি হবে, সেখান থেকে ইনফেকশন তৈরি হবে। এইভাবে কিন্তু নানান ধরনের সমস্যা কিন্তু বাড়তেই থাকবে। তো আমাদের খুব সহজভাবে এই ব্যাপারগুলোকে নিয়ে বাড়িতে একটু বাড়তি কেয়ার করলেই কিন্তু আমরা নতুন যারা মা হতে চলেছি তাদের কিন্তু এই প্রেগনেন্সি জার্নিটা খুব ভালোভাবেই কাটবে। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, অবশ্যই তোমরা একটু কমেন্ট করো। আর আগের ভিডিওতে যেমনভাবে ভালোবাসা দিয়েছো এই ভিডিওটাতেও কিন্তু ভালোবাসা দিও। আর তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে প্রেগনেন্সির কোন পার্ট নিয়ে তোমরা আমার কাছে ভিডিও দেখতে চাইছো। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, এবং যারা নতুন মা হতে চলেছো তাদের আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে যে কোনো একটা পরের ভিডিওতে।